দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কোটা পদ্ধতি। দেশে মুক্তিযুদ্ধ কোটা ৩০%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1% নিয়ে মোট 56% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে। বাংলাদেশে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বর্তমানে 56% কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন মানুষদের চাকরি হচ্ছে বেশি, এমনটি বলছেন আন্দোলনকারীরা। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশেও অনগ্রসর গোষ্ঠীর অগ্রসরতার জন্য উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কিছু সংরক্ষিত আসন থাকে। তবে অন্যান্য দেশে সময় ও পরিস্থিতির আলোকে নিয়মিত সংস্কার করা হয় কোটা ব্যবস্থা। তবে সব দেশে কিন্তু প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের অন্যান্য দেশগুলো কোটা পদ্ধতি কত শতাংশ এবং সেটি কিভাবে প্রয়োগ করা হয়। প্রথমেই নজর দিতে চাই প্রতিবেশী ভারতের দিকে। ভারতেও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে। দেশটিতে মোট 4 ধরনের কোটা রয়েছে। উপজাতি কোটা, বিভিন্ন জাত ভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা এবং বিভিন্ন রাজ্যের সংখ্যালঘু কোটা। উপজাতি কোটা 7.5%, জাত ভিত্তিক কোটা 15% এবং সংখ্যালঘু এবং অন্যান্য পিছিয়ে পড়াদের জন্য 27% কোটা ভারতের সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান। তবে মোট 49.5% কোটা থাকলেও ভারতে কোটার জন্য রয়েছে একটু সুষ্ঠু ব্যবস্থা। কি সেটা একটু জানিয়ে দিতে চাই। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবেন এবং যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করেন তবে সে চাকরিতে কিন্তু কোটা সুবিধা পাবেন না, এবং এ কারণে বলা হচ্ছে এটি একটি সুবিন্যস্ত ব্যবস্থা। এবার একটু নজর দিতে চাই পাকিস্তানের দিকে। পাকিস্তানের কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় সেখানে। কিভাবে? পাকিস্তানের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারেন। দেশটিতে সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র 7.5% চাকরি মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে। বাকি 92.5% চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত। একটু নজর দেই, সরকারি চাকরি সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব প্রদেশের জন্য। পাঞ্জাবের 50%, সিন্ধু প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনখোয়ার জন্য রয়েছে 11.5%, বালুচিস্তানের জন্য 6%, আর গিলগিটের জন্য রয়েছে 4%, আর আজাদ কাশ্মীরের জন্য মাত্র 2%। তাহলে আমরা কি বুঝলাম? যেই প্রদেশের জনসংখ্যা বেশি সেই প্রদেশে কোটার শতাংশের হারও কিন্তু বেশি। এবার একটু দেখতে চাই নেপালের অবস্থা। নেপালের সরকারি চাকরিতে কোটা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি 55% সাধারণ কোটা এবং অন্যটি 45% সংরক্ষিত কোটা। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মদেশি, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে। আর বাকিরা মেধার ভিত্তিতে সাধারণত সেখানে যান। এবার মালয়েশিয়ার খবরও একটু জানিয়ে দিতে চাই। মালয়েশিয়ার বর্তমান জনসংখ্যা কিন্তু 3,49,04,000। মোট জনসংখ্যার 50.1% মালয়, 26.6% চাইনিজ, 6.7% ভারতীয়, 11.8% স্বদেশজাত এবং 8.8% অন্যান্য। এবং একটি বিষয়কে ধর্মীয় দিক থেকে কিন্তু আবার 60.1% মুসলিম, 19.8% বৌদ্ধ, 9.2% খ্রিস্টান এবং 6.2% হিন্দু এবং অন্যান্য হচ্ছে 3.4%। এখানেও একটু সুন্দর করে গুছিয়ে কোটার বিন্যাসটা করা হয়েছে। কিভাবে সেটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। মালয়েশিয়া কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট 55% সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী। উচ্চশিক্ষা, চাকরি, স্বল্প মূল্যে বাসস্থান সহ সকল ক্ষেত্রে 60% ভোগ করে মালয় জনগোষ্ঠী, বাকি 40% ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরির ক্ষেত্রে কিন্তু গোষ্ঠীগত সুবিধা মিললেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে মেধার পরিচয় দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়, এবং সরকারি অর্থায়নে যেসব বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয় সেখানে মোট সিটের প্রায় 19% পায় চাইনিজরা এবং 4% ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। বাদ বাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী, যারা ভূমিপুত্র নামেও পরিচিত। এবার জাপানের খবর একটু বলবো। আমরা তো সবসময় জানি জাপানকে বলা হয় খুবই সুশৃঙ্খল একটি জাতি। তাদের দেশেও কিন্তু কোটা পদ্ধতি আছে, এবং জাপানের বুড়া কুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুড়া কুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। এবার একটু চীনের খবরও আপনাদের জানিয়ে দিব। চীনের কিন্তু মোট জনসংখ্যার
8% হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায়। তাদের জন্য সরকারি চাকরিতে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে। আর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনো 1.5% চাকরি সংরক্ষণ করা হয়। এখানে একটি বিষয় লক্ষণীয় যে চীনে কিন্তু প্রচুর জনসংখ্যা আপনারা জানেন, এবং চীন দেশটাও কিন্তু অনেক বড়। সে জায়গাটিতেও অন্যান্য যে কোটা পদ্ধতির পাশাপাশি প্রতিবন্ধীদের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে, এবং এটি অন্যান্য অনেক উন্নত রাষ্ট্রেও করা হয়ে থাকে, যাতে যারা পিছিয়ে আছেন তারা যাতে অন্যান্য সাধারণ মানুষ যারা আছেন সকল সুযোগ সুবিধা সম্পন্ন তারা যাতে এক সমান্তরে নিজেদের প্রমাণ করতে পারেন। আমরা তো এতক্ষণ এশিয়ার বিভিন্ন দেশের কথা বলছিলাম, এবং একটু উত্তর আমেরিকার দেশ কানাডার কথাও আপনাদের জানাবো। উন্নত রাষ্ট্র কানাডায়ও কিন্তু রয়েছে কোটা, তবে সে কোটা প্রয়োগ হয় প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য। কিভাবে? কানাডায় মূলত 4টি শ্রেণীর জন্য কোটা প্রযোজ্য। 4টি শ্রেণী হচ্ছে নারী, প্রতিবন্ধী, আদিবাসী এবং সংখ্যালঘু। 4টি শ্রেণীর মোট কত শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে সেটা সুস্পষ্টভাবে কানাডার এমপ্লয়মেন্ট ইকুইটি অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা না হলেও সেটা কখনোই মেধার চেয়ে বেশি নয়। একটি বিষয় লক্ষণীয় যে কানাডা কিন্তু সেভাবে বলেনি কত শতাংশ, কিন্তু তাদের দেশেও কোটাটি একটি নির্দিষ্ট শতাংশ হারে দেওয়া হচ্ছে। এবং একেবারে আমরা একটু ইউরোপীয় ইউনিয়নের দিকে নজর দিতে চাই। আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নে 27টি দেশ আছে, এবং সেখানে বেশ কিছু নিয়ম কানুন কিন্তু একেবারে ইউরোপীয় ইউনিয়ন নিজস্বভাবে তৈরি করে থাকে, এবং সেটি সব দেশেই বলবৎ হয়ে থাকে। সেটি একটু জানব। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নারীদের প্রতি। নারীদের ক্ষমতায়নের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2012 সালে এক পরিকল্পনা গ্রহণ করে, যার মাধ্যমে 2020 সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিগুলোতে যেন 40% নারী প্রতিনিধিত্ব করতে পারে। তার মানে কি আমরা দেখেছি যে বিশ্বের অনেক দেশে প্রকৃত অর্থে যদি বলে থাকি যে নারীদের জন্য একটি বিশেষ কোটা রাখা হচ্ছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রাখা হচ্ছে, এবং একই সাথে হচ্ছে প্রতিবন্ধী। আমরা জানি যে যারা শারীরিকভাবে অক্ষম বা অন্যান্য মানুষের থেকে পিছিয়ে আছেন তাদের বিষয়টি বিবেচনা করে এই নানা রকম কোটা পদ্ধতি আছে, সেটা অনুন্নত দেশে হোক উন্নত দেশে হোক, এবং আমরা দেখেছি এশিয়ার দেশগুলিতে সেটির প্রয়োগ আছে। তবে এসব দেশে কোটা থাকলেও তা কখনো মেধার চেয়ে বেশি নয়। মোট কথা, সরকারি চাকরিতে সেসব দেশ মেধাবীদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এখানে একটি বিষয় পরিষ্কার করতে চাই যে আপনি যত কোটায় থাকুক, দিন শেষে কিন্তু মেধাবীদের গুরুত্ব দিতে হবে। কারণ দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জানি রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে যত মেধাবীরা থাকবেন দেশ কিন্তু তত সুন্দরভাবেই পরিচালিত হবে, এবং এই কারণে দেশগুলো কোটা থাকলেও কিন্তু দিন শেষে মেধাবীদেরই জয় জয়কার।